হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম নিভা। আজকের বাংলা ভূতের গল্পটিতে আয়নার দৃশ্যমান এক মায়াবী নারীকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে এবং আবির্ভূত হয়েছে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প আপলোড করে থাকি। আর সেই ভয়ঙ্কর ভূতের গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মনোযোগ দিয়ে শুনি। কয়েক পা আগাতেই মনে হলো আয়নাটা যেন সরতে সরতে একেবারে মুখের সামনে এসে গেছে হঠাৎ করে। আবার লাইটগুলো দীপ দীপ করতে করতে নিভে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আয়নার দিকে চাইতেই মনে হলো বুকের রক্ত নিমেষে শুকিয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই, না আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। কিন্তু নিভা ওই আয়নার ভেতর সেদিন কি করছিল? সৈকত হলো বাঁকুড়া জেলার পুয়া বাগানের একেবারে স্থায়ী বাসিন্দা। সেই ছোট্টবেলার কিন্ডার গার্ডেন থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া অবধি এই স্থানে ওর বেড়ে ওঠা। এখন সে ব্লকের একজন অফিসার, বয়স বোধ হয় 40 ছুঁই ছুঁই। তার সংসারে মা বাবা ছাড়া রয়েছে তার স্ত্রী এবং তার 2 মাসের একটা ফুটফুটে মেয়ে। সব কিছু ঠিকঠাক চললেও হঠাৎ করে সৈকতের জীবনে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের জেরেই ও আজ পাগলা গারদে ঠাঁই পেয়েছে। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ এমন কি হলো যার জন্য সৈকতকে একেবারে পাগলা গারদে ঠাঁই নিতে হইল। সালটা ছিল 2006 সাল। বাঁকুড়ার খ্রিস্টান কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কুখ্যাত ছাত্র ছিল সৈকত। আগাগোড়া প্রথম থেকেই ভালো ছাত্রের শিরোপা ও মাথায় বিরাজমান ছিল। কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় দূরে টিউশন হওয়ার জেরে বাড়ি ফিরতে রাত 9টা-10টা বেজে যেত সৈকতের। তবে প্রতিদিন বাস স্ট্যান্ডে এসে অবাক হতো, ওই অন্ধকারে একটি মেয়ে হাতে কয়েকটা বই নিয়ে অপেক্ষা করতো কারোর জন্য। সৈকত মেয়েটিকে দেখে অনুমান করেছিল তার সমবয়সী হবে হয়তো। এইভাবে প্রায় 15 দিন দেখার পর একদিন সৈকত আগে থেকেই মেয়েটির সাথে পরিচয় করতে চাইল। প্রথম কয়েকদিন মেয়েটি সৈকতকে পাত্তা দিল না। সৈকতের আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল। এরপর ধীরে ধীরে তাদের পরিচয় বন্ধুত্বের রূপ নেয়। সৈকত জানতে পারে মেয়েটির নাম নিভা, আর প্রতিদিন তার বাবা তাকে নিতে আসে, তাই সে অপেক্ষা করে। সৈকত ধীরে ধীরে নিভাকে নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠে। বারে বারে সে নিভার কাছে তার বাড়ি কোথায়, কী নিয়ে পড়াশোনা করে, এসব নানান প্রশ্ন জিজ্ঞাসা করতেই থাকে। তবে কোনোদিনও কোনো উত্তর মেলেনি। তাই একবার করে সৈকতের তার প্রতি বিরক্তি বোধ জন্মালেও, কথা বলতে ইচ্ছে না করলেও যে মুখোমুখি হতো, সেই যেন কিসের এক আকর্ষণে সে নিভার আরও কাছে পৌঁছাতে চেষ্টা করত। সৈকত নিভার চোখের দিকে তাকালে যেন হিপনোটাইজ হয়ে যেত। সৈকত একদিন হঠাৎ করে নিভার হাত ধরার চেষ্টা করলে মনে হয় যেন হাওয়ার মধ্যে তার হাত হাতড়ে বেড়াচ্ছে কিছু। ভয় পেয়ে আটকে উঠলে বুঝতে পারে সে যা দেখছিল তা পুরোটাই স্বপ্ন। এরপর নিভা বাস স্ট্যান্ডে এলে সৈকত নিভাকে তার মনের কথা বলে, তাকে ধরার চেষ্টা করে, কিন্তু নিভা সম্পর্কটা স্বীকার করলেও সৈকতকে ধরা দেয় না। এভাবে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। এর মধ্যে ওদের হাত ধরে সাথে হাঁটা থেকে শুরু করে একে অপরের কথা দেওয়া অনেক কিছুই ঘটে গেল। সেদিন ছিল সৈকতের লাস্ট টিউশন। এরপর ওর গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সাম হবে। সেদিন বাস স্ট্যান্ডে এসে জানতে পারলো নিভা অনেকক্ষণ থেকেই ওর জন্য অপেক্ষা করছিল। নিভা চোখের জল ফেলতে ফেলতে সৈকতকে জিজ্ঞেস করলো, তুমি আমায় ভুলে যাবে না তো? সৈকত হেসে উত্তর দিল, দূর পাগলি, সেটা কি কখনো সম্ভব? একটু অপেক্ষা করবে শুধু। এক্সামের শেষ দিন আমি আবার এই বাস স্ট্যান্ডে আসব। সেদিন আমাদের সম্পর্কের পূর্ণতা দেব। তোমার বাবার সাথে সেই দিনই আমি এই কথা বলবো। এরপর এক্সামের শেষ দিন সৈকত বাস স্ট্যান্ডে গিয়ে গভীর রাত্রি অবধি অপেক্ষা করেছিল, তাও সে নিভার দেখা পায়নি। বিগত 17 বছর ধরে সৈকত মাসে অন্তত 5 থেকে 6 দিন ওই বাস স্ট্যান্ডে এই রাত কাটিয়েছে।
তাও তার নিভাকে আর ফিরে পায়নি। শেষমেশ বয়সের ভাঁটা না পড়ার অজুহাত বাড়ির লোকের চাপে ওকে বিয়ে করতেই হয়েছে। আর তার একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সৈকত তার নাম রেখেছে নিভা। আর সেই মেয়ের জন্মানোর পর থেকে সৈকতের জীবনে নানান পরিবর্তন এসেছে। প্রথম প্রথম মেয়েটার কান্নার আওয়াজ শুনলেই, শেষ যেদিন নিভার সাথে দেখা হয়েছিল সেই রাত বেদনা মিশ্রিত কান্নার মিল খুঁজে পেত সৈকত। এরপর থেকে আয়নার সামনে দাঁড়ালেই নিভার চেহারাটা বারে বারে ভেসে আসতো ওই আয়নার কাছে। মেয়েটির কাছে গেলেই ওর চোখের মধ্যে নিভার ওই মোহমোহী চোখের চাহনির মিল খুঁজে পেত। সৈকত কিছুতেই মানিয়ে নিতে পারছিল না বিষয়গুলোকে। কেমন যেন পাগল পাগল মনে হতে লাগলো ওর নিজেকে। তাই এই সব থেকে নিস্তার পেতে সে তার স্ত্রী সমেত মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। মেয়েটি এই বাড়ি থেকে যাওয়ার পর আবার সৈকত স্বস্তি বোধ করলো। ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হতে লাগলো। তবে সৈকত কিছুতেই বুঝে উঠতে পারছিল না নিভার নিরুদ্দেশ হওয়া আর তার মেয়ের মধ্যে নিভার এত মিল হওয়ার পেছনের আসল কারণটা কি। নিভা কোনোদিনও তার পরিবার বা বাড়ি কোথায় সেসব কিছুই জানায়নি সৈকতকে। তাই সৈকত চাইলেও অপেক্ষা করে গেছে, কিন্তু খুঁজে বের করতে পারেনি। এরপর সৈকত জীবনে শান্তি ফিরে পেতে তার স্ত্রীকে কল করে জানালো, যদি বাড়ি ফিরতে চাও তবে এই মেয়েকে কোনো আশ্রমে দিয়ে এসো, নইলে আর এখানে ফেরার কোনো প্রয়োজন নেই। আমি সময় সময় টাকা পাঠিয়ে দেব। তার স্ত্রী তাকে বারে বারে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই মানল না। মুখের ওপর ফোনটা কেটে ফোন অফ করে দিল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ সৈকতের ফোন বেজে উঠল। ঘুম ভাঙা অলস চোখে দেখতে পেল তার স্ত্রী কল করেছে। ফোন তুলতেই ভেসে এলো তার স্ত্রীর চিৎকার, বাঁচাও বাঁচাও আমায়, তুমি বাঁচাও, আমার শেষ করে দিল। সৈকত কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। কিছু বুঝে ওঠার আগে একবারও ওর মাথায় এলো না অফ করা ফোনটা অন হলো কিভাবে। দৌড়ে সৈকত গাড়ির চাবিটা নিয়ে বেরোতে গেল। দেখতে পেল আয়নার ভেতরে নিভা দাঁড়িয়ে। সে চিৎকার করে বলছে, তুমি কথা দিয়ে কেন কথা রাখোনি? এরপর সৈকত ওই বীভৎস চেহারা দেখে অজ্ঞান হয়ে যায়। পরদিন কান্নার আওয়াজে তার জ্ঞান ফেরে। আবছা দৃষ্টিতে দেখতে পায় সামনে তার স্ত্রীর মৃতদেহ, আর এক পাশে তার মেয়ে একটা দোলনায় শুয়ে বীভৎসভাবে খিলখিল করে হাসছে। কল্পনা বাস্তবের মধ্যে গুলিয়ে ফেলে সৈকত সব কিছু তার কাছে আবছা। তাই শেষমেশ বাড়ির লোক তাকে পাগলা গারদে দিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু নিভার সেই কথা বারে বারে তার কানে বেজে উঠলেও সেই হিংস্র জন্তুর মতো আচরণ শুরু করে। তুমি কথা দিয়ে কেন কথা রাখোনি নিভা? তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দিও।